এক ভয়ঙ্কর স্বৈরাচারী জমানা এবং এক অন্ধকার যুগের অবসানের পর বাংলায় গঠিত হয়েছে সোনার বাংলার সরকার। শপথ গ্রহণের মাধ্যম দিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী। এর সাথে বাংলার মানুষের যত আবেগ জড়িত, যত আশা জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, সেই সমস্ত কিছু তো আছেই। তার সাথে কিন্তু অনুরণিত হয়েছে একটি দাবি, একটি আশা। কারণ সেটাই এই যে গত অপশাসনের যে সরকারটি ছিল, সেই সরকারের সকাল থেকে রাত পর্যন্ত এই বাংলার নির্যাতিত মানুষেরা সকাল থেকে রাত পর্যন্ত তাকিয়ে থাকতো, কবে হবে, কবে দেখব সেটা কি বিচার, আর কবে হবে দোষীদের শাস্তি। কিন্তু এর মধ্যে ঘটে গেছে কিন্তু একটা বিশেষ জিনিস। সেই বিশেষ পয়েন্টটা ঠিক কি সেটাই এই এপিসোডে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন মেলে কিনা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, সেই 2011 থেকে যদি আপনি ভাবতে থাকেন, তৎপরবর্তীতে যে অসংখ্য অপরাধ, যা লিখতে গেলে বা তালিকা করতে গেলে একটা মোটা বই হয়ে যাবে, কিন্তু তার মধ্যেও তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ আছে, বিশাল বিশাল কেলেঙ্কারি আছে বা স্ক্যাম আছে, যেগুলো চতুর্দিকে এমন একটা অপশাসন ছিল, এমন একটা স্বৈরাচারী সরকার ছিল, যেখানে প্রতিটি মানুষের শান্তিকামী সভ্য মানুষের ঘরের দরজা খুলে বাইরের রাস্তা দেখতে আতঙ্ক লাগতো। কারণ তারা বলেছিল যে উন্নয়ন নাকি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। এমনটাই ইঙ্গিত ছিল সেইটার, এমনটাই হার হিম করা বিভিন্ন রকমের হুমকি দিয়ে মানুষকে আটকে রাখা হয়েছিল। আর সেই মানুষ মুক্তির আস্বাদ সম্পূর্ণভাবে উপভোগ করেছেন, চোখের সামনে দেখেছি। এবং আপনারাই তারা যারা সেই উপভোগটা এখনো করছেন। সেই শান্তিকামী মানুষ মুক্তি যেন এক স্বাধীনতার আস্বাদ উপভোগ করছেন। কিন্তু এই অত্যাচারগুলো, এই অপরাধগুলো ছোট হতে হতে একদম গলিতে 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 রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছিল। সেটা বলেছিলাম আপনাদের অতীতে অনেকবার, যে একজন হকার থেকে শুরু করে একজন কর্মচারী, সরকারি কর্মচারী বলুন বা কোনো ব্যবসাদার বলুন, বড় ব্যবসাদার বলুন, সকলের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তোলাবাজি, কাটমানি, হুমকি ইত্যাদিতে। এখন তার মধ্যে যে বড় বড় কেলেঙ্কারিগুলো মানুষের চোখের সামনে উঠে এসেছিল বিভিন্ন তদন্তের মাধ্যম দিয়ে, সেগুলো আমরা সকলে জানি। সেগুলোর মধ্যে নতুন করে উল্লেখ করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। বললাম না, লিখতে গেলে বই হয়ে যাবে একটা তালিকা করতে গেলে। কিন্তু সেইগুলির মধ্যে একটা বিষয় খুব কমন ছিল, সেটা হচ্ছে অপরাধ এবং অপরাধের প্রশ্রয়দাতা। প্রথমত একটি অপরাধীদের দিয়ে তৈরি সরকার। সেই সরকারের যে ক্ষমতাগুলো জন উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছে। এবং একই সঙ্গে ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে একটি বাংলাদেশি বা একটি পাকিস্তানি সরকার, একটি বিদেশি এজেন্ডাকে ফুলফিল করবার জন্য, একটি জিহাদি এজেন্ডাকে ফুলফিল করবার জন্য। তাহলে এই যদি হয়ে থাকে পুরো পরিবেশ, তার মধ্যে আরেকটি বলেছিলাম না, একদম সেই আদালত থেকে শুরু করে আলুর ক্ষেত পর্যন্ত এদের নেটওয়ার্ক বিস্তৃত ছিল। এখন আজকে এখানে যে পয়েন্টটা বলতে চাইছি আপনাদের, সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই প্রশ্রয়ের আর একটা অংশ বা এই নেটওয়ার্কের আর একটা অংশ। খেয়াল করে দেখুন,
সেটা আপনি কামদুনি হোক, হাঁসখালি হোক, আরজিকর হোক, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শিউরে ওঠার মতো ঘটনাগুলো, কসবা ল কলেজের ঘটনা হোক, যে ভয়ঙ্কর ক্রাইমগুলো, এবং তার সাথে যদি যোগ দেন আর্থিক প্রতারণার যে সমস্ত মামলাগুলো, আর্থিক তছরূপের যে সমস্ত মামলাগুলো, দেশের সম্পদ লুটের যে সমস্ত মামলাগুলো, যেমন বালি, কয়লা, খাদান, বিভিন্ন ধরনের খাদান, মানে খনিজ সম্পদের যে সমস্ত চুরি, লুট, গরু পাচার, এই মানে ক্যাটল স্মাগলিং যেটাকে বলা হয়, সোনা পাচার, জাল নোট ছড়িয়ে দেওয়া ইত্যাদি, মানে এর কোনো শেষ নেই। তার সাথে ভয়ঙ্কর ওই অনেকটা হত্যার মতো একটি অপরাধ আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে যা কিনা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে হত্যা করে দিয়েছিল, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেটার আবার বিভিন্ন রকম ধাপ আছে, মানে ধাপ মানে এক একটা আলাদা 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 ক্লাসের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটাকে আমি মনে করি হত্যাকাণ্ড। তার কারণ কি? তার কারণ যদি একটি জাতির শৈশব, একটি জাতির কি বলবো মেরুদণ্ড যেটা শিক্ষা, সেটাকে মানে নষ্ট করে দেওয়া হয়, সেটা প্রজন্মকে, শুধু একজন না, একটি মানুষ হত্যা না, একটা প্রজন্মকে হত্যা করার শামিল। এগুলো তো আছে, কিন্তু কমন পয়েন্ট বা কমন ফ্যাক্টরটা কোনটা জানেন? কমন ফ্যাক্টর হচ্ছে এই সমস্ত কেলেঙ্কারিগুলোর প্রশ্রয়দাতা ছিল ওই জিহাদি এজেন্ডাকে সাকসেসফুল করবার জন্য উঠে পড়ে লাগা একটি বিদেশি সরকারের রেপ্লিকা, যেটা এখান থেকে চলছিল, যার মানে একটা লোক দেখানো নাম ছিল তৃণমূল সরকার। তার ছিল প্রশ্রয়দাতা, আর তার পুরো ফান্ডিংটা আসতো যেমন বিদেশ থেকে, তেমনি আর একটা ফান্ডিং এর উৎস ছিল এখান থেকে আমাদের মতো যে সাধারণ মানুষ, জনগণ, যাদের ট্যাক্স, যাদের খাটনির টাকা, সেই রক্তকে শোষণ করে পাওয়া যে টাকা, সেটা ছিল ফান্ডিং, যেটা কাটমানি, ঘুষ, তোলাবাজি ইত্যাদি। এইগুলো ছিল তাদের দলের মূল, মানে যাকে বলে কোষাগার। আর সেই কোষাগারটা কাজে লাগতো কোথায়? সেই কোষাগারটা কাজে লাগতো অনেকটা অংশ, যেটা বিজেপি রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় জাস্ট ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন বলেছেন। আর আমাদের এখন এটা বলতে একটু আনন্দও লাগছে যে কতদিন ধরে মানুষ বসেছিল যে এইটা বলবো মুখ দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন, এবং উনি আগেও দেখিয়েছেন খুলে খুলে, কত কোটি কোটি টাকা এই মামলাগুলোর পিছনে খরচা করেছে ওই ভয়ঙ্কর সরকার, ওই নির্মম সরকার। কিন্তু কিসে খরচা করেছে বলুন তো? আমার বলার এই এতক্ষণ ধরে আসল পয়েন্টটাই এইটা, অপরাধীদের বাঁচানোর জন্য। প্রতিটি মামলা, সুপ্রিম কোর্টের যে লিস্ট আছে মামলার, যদি নাম্বার থাকে আপনারা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন রকম ভাবে দেখে নিন। হাইকোর্টে এখন অনলাইনে যথেষ্ট দেখা যায় সেগুলো, একটু তথ্য হোমওয়ার্ক করতে হয় সেগুলোর জন্য। সেই মামলাটিকে যদি কি বলবো ঠিক মতো রিড করতে হয়, বুঝতে হয়, তাহলে সেটার উপায়ও আছে। তাহলে সেটাতে খেয়াল করে দেখবেন, এই যেমন সদ্যই ওই যে ওই এসআইআর নিয়ে যে মামলাটা ছিল, ওতে জানেন প্রত্যেক মামলার তো পক্ষ বিপক্ষ থাকে, যাকে বলে বাদী বিবাদী পক্ষ। আগে মানে যে নামেই আপনি বলুন, বা এটাকে ভাবা হয় যদি যে একটি রাজ্য সরকার, একটি কেন্দ্র সরকার, এটা যেটা গণতান্ত্রিক পরিকাঠামো, দেশের সার্বভৌমত্বের একটা বিষয়, সেখানে দেশের সংবিধানকে মেনে কি করা হয়, যে দেশের সরকার অপরাধীদের বিপক্ষে থাকে, সরকার পক্ষ বলা হয় যাকে। আর একটা হয় ডিফেন্স কাউন্সিল, যার অপরাধ আছে তাকে আত্মপক্ষ, এই যে অভিযুক্ত, যে অপরাধী হবে কি হবে না, এটা ডিসিশনটা হচ্ছে আদালতে,
আদালত ঠিক করবে সেটা, সে অভিযুক্ত পক্ষের আইনজীবী বা ডিফেন্স কাউন্সিল। এই তো হয় পুরো ব্যবস্থাটা। কিন্তু আসলে ছিল ওখানে এতদিন যাবৎ পুরো ব্যবস্থাটাই ছিল উল্টো। তার কারণ ওই সরকার পক্ষ যার হওয়া উচিত অপরাধীদের বিপক্ষে কথা বলা, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেওয়া যায় হ্যাঁ এই মানুষটাই জঘন্য অপরাধটা করে সমাজের ক্ষতি করেছে, সেটা ছিল না। প্রতিটি ক্ষেত্রে, বিভিন্ন রকম ক্ষেত্রে যে মামলাকারী যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অত্যাচারিত হয়েছে, তার মামলার বিপক্ষে দাঁড়িয়ে গেছে কে? কখনো ছদ্মনামে, মানে আদপে রাজ্য সরকার কিন্তু ছদ্মনামে তৃণমূলের হয়ে কেউ দাঁড়িয়ে গেছে সেখানে, মানে ডিফেন্স কাউন্সিল লয়ার হিসেবে, অথবা সেটা যখন সুপ্রিম কোর্টে গেছে কখনো কখনো এরকম মামলাতেও দেখা গেছে, যেটা সদ্য এসআইআর মামলাতে হয়েছে। সদ্য হয়ে গেল আপনার ওই ভোটের সময় যে সমস্ত মামলাগুলো হলো, যে ট্রান্সফার করা যাবে না অফিসারদের, তারপরে মাইক্রো অবজারভার নিয়ে যে সমস্ত মামলাগুলো ইলেকশন কমিশনের বিরুদ্ধে করেছে, সেটা কারা করেছে? সেটা করেছে রাজ্য সরকার। মানে রাজ্য সরকার অপরাধীদের হয়ে যেন সওয়াল করছে, পরিস্থিতিটা এরকম ছিল। তাহলে যেটা ভাবা হতো যে এই মামলাগুলোর ফল বেরোচ্ছে না কেন, তার কারণটা হচ্ছে এটা। আর একটা কারণ তো আপনাদের ভোটের আগেই বলেছিলাম যে পারফেক্ট ক্রাইম একটা তো ব্যাপার, তার সাথে যদি পুরো প্রশাসন যে তদন্ত করবে, সেই সিআইডি হোক পুলিশ হোক, সবাইকেই তিনি বা তারা কাজ করতে দিত না, সবটাই হতো আইপ্যাক এবং ওই দুটি তিনটি মাথা দ্বারা তারাই নিয়ন্ত্রণ করে সমস্ত বলে দিত। যেহেতু পুলিশ, প্রথমে অপরাধ ঘটলে পুলিশই সেই তদন্তটা করত, তাহলে সেখানকার তথ্য প্রমাণ তো সব থেকে সহজ পুলিশের পক্ষেই সরিয়ে ফেলে দাও। ফলবশত মামলাগুলো যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা হাইকোর্টে উঠতো লোয়ার কোর্ট হয়ে পরপর গিয়ে, সেখানে গিয়ে যত দক্ষ তদন্তকারী সংস্থাই হোক না কেন, সেই মিসিং লিঙ্কগুলো জুড়ে তথ্য প্রমাণ উপস্থিত করতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হতো, আরো সেই সমস্যাটা বেড়ে যেত যদি সেখানকার সেই যেখানে ঘটেছে ঘটনাটা সেই রাজ্যের রাজ্য সরকারই অপরাধীদের পক্ষে ডিফেন্স কাউন্সিল হিসেবে দাঁড়িয়ে যায় বা তাদের সাপোর্ট করে। ফলত এবার যে জিনিসটা দাঁড়াতে চলেছে, এবার একটা বিশেষ পরিবর্তন হয়ে যেতে চলেছে। বলেছিলাম না ওই টিম অফ লয়ার দাঁড়িয়ে পড়তো। একটু ভেবে দেখবেন শুধু দর্শকবৃন্দ, যে ওই লয়ারদের মধ্যে সদস্য কারা কারা? কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সবার আগেই একটা করে মাননীয় জুড়ে দিলাম ব্র্যাকেট দিয়ে সকলকে সম্মান জানানোর জন্য, মেনকা গুরুস্বামী, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, এই ধরনের সমস্ত আইনজীবী যারা ভারতের শীর্ষ স্তরের, কিন্তু তারা কোন কোন দলের? কেউ তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য, কেউ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় তাকে পুরস্কার দিয়ে পাঠানো হচ্ছে, কেউ কংগ্রেসের বর্ষিয়ান সদস্য। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? এই দেশ বিরোধী যে শক্তি ওই কংগ্রেস, যে কিনা স্বাধীনতা আসার মানে মুহূর্তে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে দেশটাকে টুকরো টুকরো করে দিল, আর আরো টুকরো টুকরো করবার জন্য সক্রিয় এইখানকার যে তার দোসর, সেটা তারা মিলে এই পুরো দেশ বিরোধী যে চক্রান্তটা আর ওই টিম অফ লয়ারের মুখগুলো এবার কি মেলাতে পাচ্ছেন? অঙ্কটা 2+2=4 হয় কিনা? কিন্তু এবার আর হওয়ার জায়গা নেই। তার কারণ এবার এই সরকার পক্ষ যেটা, যে কিনা এই মামলার বিরোধিতাগুলো করত, অপরাধীদের সাপোর্ট গুলো দিত, সেগুলো আর নেই, সেগুলো আর হওয়ার জায়গা নেই। তার কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, টিম বিজেপি, 22টি রাজ্যের যেখানে তারা ক্ষমতায়, এবং কেন্দ্র তো বটেই।
তাহলে তাহলে কি দাঁড়ালো? ওদিকে সলিসিটর জেনারেল কেন্দ্রের যেমন আছেন অত্যন্ত মাননীয়, দক্ষ এবং ভীষণ সুনামের অধিকারী তুষার মেহতা, আর এদিক থেকে যদি রাজ্যের যে সমস্ত আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে অপরাধীদের প্রশ্রয় দিয়ে সাপোর্ট দিত, বেল করানোর চেষ্টা করতো, মানে জামিন করানোর চেষ্টা করত, সেই ফ্যাক্টরটাই আর থাকছে না। তাহলে তাহলে দিন এবার আসছে, এবার কিন্তু নিশ্চিতভাবেই, হ্যাঁ হয়তো সেটা ম্যাজিকের মতো না, এটা কখনো এক্সপেক্ট করা উচিত হবে না। নতুন সরকার, তাকে একটু সময় দিতে হবে। পুরো ফাইলগুলো তারা খুলবেন বলেছেন। কে বলেছেন? নরেন্দ্র মোদী বলেছেন। কে বলেছেন? অমিত শাহ বলেছেন। এটা বুঝতে হবে। আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বারবার উল্লেখ করছি যে একা বলতে গেলে একটা সময় বুক পেতে লড়াই করেছে, সমস্ত বিপদকে, বাধাকে বুক পেতে সহ্য করেছে, এবং সব থেকে বড় পথের কাঁটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তিনিই ছিলেন। তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কেউ ছাড় পাবে না, কোথাও কেউ ছাড় পাবে না। সব বাক্স প্যাঁটরা গুছিয়ে এবার জেলের দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সকলকে প্রণাম জানাই। সকলের মঙ্গল হোক, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনারা হাত খুলে কমেন্টে লিখুন আগামীতে আর কি কি তথ্য আপনারা জানেন, বা আপনাদের সাজেশনস গুলো কি কি আছে। আপনারা একটু সাবস্ক্রাইবটা করুন এবং একটু শেয়ার করুন এবং নোটিফিকেশন অন রাখুন, যাতে এই শেয়ারের মাধ্যমে আপনাদের সাজেশনগুলো নতুন সরকারের কাছে, সকলের কাছে সেই সাজেশনগুলো পৌঁছতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।